Hi, welcome to an academy. Now, today in this class, we are going to have discussion on letter writing, particularly for WBCS and also for CGL and CHSL. I am your educator, Mr. সুপ্রিয় সরকার। এই ক্লাসটা যদি তোমাদের ঠিকঠাক লেগে থাকে এবং if you think this class is going to help you, then feel free to subscribe my class and my code is সুপ্রিয় সরকার 43। কোডটা দেখতে পারছো, SUPRIYASARKAR 43। এই কোডটা তোমরা ইউজ করতে পারো আনএকাডেমির প্লাস কোর্সের জন্য। ওকে, তো লেটার রাইটিং সম্বন্ধে আমরা সবাই জানি। আমরা স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ লেভেলেও আমরা লেটার রাইটিং করেছি। না, বর্তমানে এমন কোনো সরকারি চাকরি নেই যেখানে ডেসক্রিপটিভ ইংলিশটা নেই। আর ডেসক্রিপটিভ ইংলিশ থাকলেও এমন কোনো পরীক্ষা হয় না যেখানে লেটার রাইটিং থাকে না। তো লেটার রাইটিং সব দিক থেকেই খুবই ইম্পর্ট্যান্ট, সেটা তোমার WBCS হোক কি CGL হোক কি CHSL হোক। WBCS এর প্রত্যেক বছরের মেন্সের পেপার যদি ফলো করো, দেখবে 200 নম্বরের যে মেন্সের পেপারটা থাকে তাতে কিন্তু লেটার রাইটিং মাস্ট। মোট 5টা রাইটিং থাকে, তার মধ্যে লেটার রাইটিংটা প্রত্যেকবারই দেখা যাচ্ছে আসছে। CGL বা CHSL এর কথাই যদি ধরো, CGL বা CHSLও কিন্তু লেটার রাইটিংটা রয়েছে। তো BCS হোক কি CGL বা CHSL হোক, লেটার রাইটিংয়ের কিন্তু প্যাটার্নটা একই রকম। তো আমরা যদি লেটার রাইটিংটা সঠিকভাবে শিখি, পার্টিকুলার কোনো এক্সামের জন্য যে ফরম্যাট ভ্যারি করবে তা নয়, নির্দিষ্ট ফরম্যাট সেটা যে কোনো এক্সামেই হতে পারে। তো আমি যদি লেটার রাইটিং ঠিক করে শিখে ফেলি, তাহলে BCS হোক কি CGL CHSL হোক, সব এক্সামেই এটা আমার কাজে লাগতে পারে। তো এই ক্লাসে আমি একটু চেষ্টা করব লেটার রাইটিং সম্বন্ধে কিছু তোমাদের বলার মানে লেটার রাইটিং সময় আমার অ্যাপ্রোচটা কী হবে, আমার ফরম্যাটটা কী হবে সেইটুকু, এবং কয়েকটা প্র্যাকটিসের জন্য আমি টপিকও আমি সাজেস্ট করে দিচ্ছি এই ক্লাসটাতে, যাতে এই ক্লাসটা করার পর তোমরা যদি মনে করো যে না আমি লেটার রাইটিংটা ভালো করে শিখতে চাই, তাহলে এই টপিকগুলোর উপর একটু প্র্যাকটিস তোমরা করতে পারো। নাও, লেটার রাইটিং শুরু করার আগে ডেসক্রিপটিভ ইংলিশ সম্বন্ধে দু একটা কথা বলে রাখা উচিত। সেটা হচ্ছে, যে কোনো ডেসক্রিপটিভ রাইটিং খেয়াল করবে কমপ্লিটলি ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর, বিকজ ডেসক্রিপটিভ রাইটিং ক্যান নেভার বি টট। আমি লেটার হোক কি প্রেসি হোক কি এসে হোক কি রিপোর্ট কি ডায়ালগ যাই হোক না কেন, এগুলো কিন্তু শিখিয়ে দেওয়া যায় না যেরকমভাবে ইংলিশ গ্রামার আমরা শিখিয়ে দিই। এগুলো সম্বন্ধে জাস্ট গাইড করা যেতে পারে, এর অ্যাপ্রোচটা কী হবে সেটা বলা যেতে পারে, আর বাকিটা ডিপেন্ড করছে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর। নাও, ডেসক্রিপটিভ ইংলিশের জন্য যে 3টে জিনিস সবথেকে বেশি দরকার, প্রথমত হচ্ছে স্টক অফ ওয়ার্ড। কেননা আমরা মনে যেটা ভাবছি সেটাকে ইংরাজিতে যদি সঠিকভাবে এক্সপ্রেস করতে না পারি, তাহলে কিন্তু আমার রাইটিংটা একদমই ভালো হবে না। দ্বিতীয় হচ্ছে গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন বা সেন্টেন্স কনস্ট্রাকশন। তোমরা ভালো করে জানো যে শুধুমাত্র ওয়ার্ড জানলেই কিন্তু হলো না, সেই ওয়ার্ডগুলোকে প্রপার জায়গায় প্রপারলি পুট করতে হবে। তো এবং থার্ড যে জিনিসটা রয়েছে, থার্ড জিনিসটা হচ্ছে টপিক সম্বন্ধে নলেজ। তুমি যদি গ্রামার সব কিছু জানো, স্টক অফ ওয়ার্ডও যদি তোমার অনেক থাকে, কিন্তু দেখা গেল তোমার গ্রামারে নলেজ থাকা সত্ত্বেও তুমি লিখতে পারছো না, তার কারণটা এটাই যে যেই টপিকটা আমাকে লিখতে দেওয়া হয়েছে সেই টপিকটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তো এই 3টে জিনিস যেটা বললাম, স্টক অফ ওয়ার্ড, গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন এবং টপিক সম্বন্ধে নলেজ যদি আমার থেকে থাকে, তাহলে যে কোনো রাইটিং, লেটার হোক কি এসে হোক, আমার কাছে কিন্তু কোনো ম্যাটার হবে না। তো এই 3টে জিনিসের মধ্যে আমরা স্টক অফ ওয়ার্ড কালেকশন বা মুখস্থর মাধ্যমে আমরা আয়ত্ত করতে পারি, ইংলিশ গ্রামার শেখার মাধ্যমে গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনটাকে করতে পারি, এবং যদি আমি টপিকের সম্বন্ধে নলেজের কথা বলি, ওর জন্য আলাদাভাবে শুধুমাত্র লেটারের জন্য যে নলেজ বাড়াবো তা নয়,
আমরা অন্যান্য সাবজেক্ট যেমন ধরো জিকে বা জিএ এইগুলোর জন্য যে পড়াশোনাটা করি আমরা, সেখানে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে যদি আমরা একটু অ্যাওয়্যার থাকি, তাহলে কিন্তু এই লেটার রাইটিং হোক বা এসে হোক বা রিপোর্ট হোক, তার জন্য প্রয়োজনীয় তথ্য বা ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো, এবং সেটাই লেটার রাইটিংয়েও কাজে লাগতে পারে। তো এবার চলো লেটার রাইটিং সম্বন্ধে আরও বিশেষ কিছু জানা যাক। লেটার রাইটিংয়ের টাইপসে আসার আগে একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া উচিত। অনেক সময় আমরা দেখি যে কতটা লিখব সেই নিয়ে একটা খুব বড় চিন্তা থাকে। যারা একটু ভালো লিখতে পারে তাদের লেখা সবসময় যে প্রয়োজনীয় ওয়ার্ড লিমিটটা থাকে সেটা ছাড়িয়ে চলে যায়। আবার অনেকের এটা দেখা যায় যে যেই ওয়ার্ড লিমিটটা রয়েছে সেই পর্যন্ত পৌঁছতেই খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক না কেন, আমাকে একটা মডারেট জায়গাতে কিন্তু থাকতে হবে। সেক্ষেত্রে ওয়ার্ড লিমিট যেটা স্থির করা হয় লেটার রাইটিংয়ের জন্য, মোটামুটি বলা হয় 150, এবং ম্যাক্সিমাম কিছু কিছু ক্ষেত্রে 170 পর্যন্ত নেওয়া যেতে পারে, বাট তার বেশি কিন্তু নয়। এবার আসবো আমি লেটার রাইটিংয়ের টাইপসে। নর্মালি আমরা দু ধরনের লেটার রাইটিং পেয়ে থাকি। এক হচ্ছে ফর্মাল লেটার, আর এক হচ্ছে ইনফর্মাল লেটার। না, ফর্মাল শব্দটার মানের মাধ্যমেই তোমরা বুঝতে পারছো যে কি বলা হচ্ছে। ফর্মাল শব্দটার মানে আমরা জানি, ফর্মাল মানে কি, এনিথিং দ্যাট ইজ ডান আউট অফ সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন, সেটাকে আমরা ফর্মাল বলি। ঠিক আছে? তো এই ফর্মাল লেটারগুলো ভালো করে লক্ষ্য করো, এখানে কি বলা হয়েছে। বলা হয়েছে দিজ লেটার্স ফলো আ সার্টেন প্যাটার্ন অ্যান্ড ফর্ম্যালিটি। এর মধ্যে একটা সুস্পষ্ট কিন্তু প্যাটার্ন আছে যেটা আমরা ফলো করি। দে আর স্ট্রিক্টলি কেপ্ট প্রফেশনাল ইন নেচার অ্যান্ড ডাইরেক্টলি অ্যাড্রেস দ্য ইস্যু কনসার্নড। এখানে একটা অ্যাপ্রোচ, প্রফেশনাল বা ফর্মাল অ্যাপ্রোচ থাকে, এবং কমপ্লিটলি যেই জিনিসটা নিয়ে বলা হচ্ছে তার উপরই কিন্তু বেশি জোর দেওয়া হয়। Any type of business letter or letter to authorities falls within this given category. মানে এই ফর্মাল লেটারের মধ্যে আমরা সেই সকল লেটারগুলোকে রাখবো যেগুলো কোনো বিজনেস লেটার বা কোনো কর্তৃপক্ষর কাছে লেখা হচ্ছে। নর্মালি বলা হয়ে থাকে যাদের সাথে আমাদের রিলেশনটা একটা ফর্মাল লেভেলে থাকে। যেমন ধরো, তুমি যদি এখন কলেজ প্রিন্সিপালের কাছে কোনো চিঠি লেখো, তুমি যদি পুলিশ অফিসার ইনচার্জের কাছে চিঠি লেখো, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে চিঠি লেখো, তো এই সমস্ত অথরিটির সাথে আমাদের রিলেশনটা কিন্তু একটা ফর্মাল লেভেলে। তো সেই জন্য এই ক্ষেত্রে যেই লেটারটা ইউজ করি সেটা কিন্তু ফর্মাল লেটার। ফর্মাল লেটারের দুটো ভাগ আমরা আবার দেখতে পাই। কী কী? একটা হচ্ছে অফিসিয়াল লেটার, একটা হচ্ছে এডিটোরিয়াল লেটার। না, অফিসিয়াল লেটার কোনগুলো? যে কোনো ফর্মাল লেটারকে অফিসিয়াল বলতে পারি, এডিটোরিয়ালকেও অফিসিয়ালের মধ্যেই ফেলা হয়। শুধুমাত্র সামান্য একটু ফরম্যাটের পরিবর্তনের জন্য আমরা এডিটোরিয়াল লেটারটাকে আলাদা করে শিখি। এছাড়া এডিটোরিয়াল আর অফিসিয়াল দুটোই ফর্মালেরই অংশ। এডিটোরিয়াল লেটারে বুঝতেই পারছো, এই চিঠিগুলো আমরা কোনো নিউজ পেপার এডিটরকে লিখে থাকি, এবং এর মাধ্যমে আমার অফিসিয়াল বা ফর্মাল পারপাসটাই কিন্তু সার্ভ হচ্ছে। কিন্তু আমি আবারও বলছি, শুধুমাত্র এর ফরম্যাটটা একটু ডিফারেন্ট, সেই জন্য আমরা এটাকে একটা ডিফারেন্ট ক্যাটেগরিতে রেখেছি। ক্লিয়ার? নাও সেকেন্ড যে লেটারটা রয়েছে সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। নাও এই ইনফর্মাল শব্দটাই রেফার করছে যে এই চিঠিগুলো আমরা তাদেরকেই লিখি যাদের সাথে সম্পর্কটা আমাদের একটা ইনফর্মাল ওয়েতে রয়েছে। যেমন ধরো, যদি আমি আমার কোনো ফ্রেন্ডকে কোনো চিঠি লিখি, যদি আমার পেরেন্টসকে কোনো চিঠি লিখি, তো সেক্ষেত্রে যেই লেটারটা আমি লিখব সেটা কিন্তু অবশ্যই ইনফর্মাল লেটার। দেখো কি বলেছে, দিস আর পার্সোনাল লেটার্স। অবভিয়াসলি এই চিঠিগুলিকে আমরা পার্সোনাল লেটারের মধ্যেও ফেলে থাকি। তার কারণটা হচ্ছে এই চিঠিগুলোর মাধ্যমে যেই পারপাসটা আমার সার্ভ হচ্ছে সেটা কিন্তু একদমই পার্সোনাল পারপাস, সেটা কিন্তু একদম অফিসিয়াল পারপাস নয়। They need not follow any set of pattern or adhere to any formalities. এইখানে স্ট্রিক্ট কোনো প্যাটার্ন নেই যেটা কি না
ফর্ম্যাল লেটারে আমরা দেখতে পাই এবং এর মধ্যে খুব বেশি ফর্ম্যালিটিও মেনটেন করা প্রয়োজন হয় না। দে কন্টেইন প্রফেশনাল ইনফরমেশন অর আর রিটেন কনভারসেশন। বলছি এর মাধ্যমে একটা প্রফেশনাল একটা পার্সোনাল ইনফরমেশন, কোনো একটা ব্যক্তিগত কোনো কিছুকে তুলে ধরা হয়। ইনফর্মাল লেটার্স আর জেনারেলি রিটেন টু ফ্রেন্ডস, অ্যাকোয়েন্টেন্সেস, রিলেটিভস। বলছে কোনো বন্ধুকে, চেনা পরিচিত বা কোনো আত্মীয় স্বজনকে চিঠিগুলো লিখে থাকি। তো সেই জন্য ফর্মাল লেটারকে আমি পার্সোনাল লেটারও বলতে পারি, অথবা তুমি বলতে পারো ফর্মাল লেটারের মধ্যেই পার্সোনাল লেটার পড়ছে। ক্লিয়ার? তো এই হলো আমার লেটার রাইটিংয়ের টাইপ। তো সেই অর্থে আমি যদি দেখতে চাই আমার এই লেটার রাইটিং তাহলে ক রকমের হচ্ছে, লেটার রাইটিং কিন্তু আমার 3 রকমের হচ্ছে। একটা হচ্ছে অফিসিয়াল লেটার, একটা এডিটোরিয়াল লেটার, আর একটা হচ্ছে পার্সোনাল লেটার। তো এই 3 ধরনের লেটার আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু ফলো করতেই হয়, তাই এই 3টে লেটারই আমাদের শিখতে হবে। ওকে, এইবার আমরা এই 3টে যে লেটার আমরা দেখলাম, অফিসিয়াল, এডিটোরিয়াল আর পার্সোনাল, এই 3টে লেটারের ফরম্যাট আমরা একটু ভালো করে দেখব। আর 3টের বললে ভুল হবে, দুটোর অ্যাকচুয়ালি, কেননা অফিসিয়াল লেটারের ফরম্যাট আর এডিটোরিয়াল লেটারের ফরম্যাট অলমোস্ট সেম। তার মানে আমরা দুটো ফরম্যাট পাচ্ছি, একটা ফর্মাল লেটারের আর একটা ইনফর্মাল বা পার্সোনাল লেটারের। তো এবার চলো আমরা ফরম্যাটটা দেখি ভালো করে। সবার প্রথমে হচ্ছে ফর্মাল লেটারের ফরম্যাটটা। দেখো, যেহেতু এটা ফর্মাল লেটার, তাই ফর্মাল লেটারের ফরম্যাটটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কেননা এখানে একদম স্ট্রিক্ট ফরম্যাট আমাদের মেনটেন করতে হবে, আদারওয়াইজ কিন্তু মার্কস ডিডাকশন হতে পারে। তো সবার প্রথমে আমরা যদি একটা ফুল স্কেপ ব্ল্যাঙ্ক পেজ নিই, সবার প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস। সেন্ডার্স অ্যাড্রেসে যা যা লিখতে হবে তোমরা জানো। অ্যাড্রেস লেখার জন্য আমরা কী লিখি, যেহেতু এটা ফর্মাল লেটার, তাই এখানে পুরো কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস না লিখলেও চলবে, জাস্ট যেখান থেকে লেখা হচ্ছে সেই জায়গাটার নাম। যদি আমি এখন কলকাতা থেকে লিখি, জাস্ট কলকাতা লিখলেই যথেষ্ট, এবং তার নিচে ডেট চলে আসবে। ডেটটা অবশ্যই যেই দিনে চিঠিটা লেখা হচ্ছে সেই দিনেরই ডেট। এবার তারপর যেটা আসবে, যাকে লিখছি তার অ্যাড্রেস আমরা এখানে দেবো। ঠিক আছে? এইখানেও আমরা যে কাজটা করব সেটা কিন্তু আমরা কমপ্লিট পোস্টাল অ্যাড্রেসটা পুট করতে পারি। এরপর আমার লেটারটা শুরু হবে, স্যার বা ম্যাডাম বলে লেটারটা শুরু করছি। তারপরে আসছি আমি সাবজেক্টে। নাও, সাবজেক্ট লেখার সময় যেটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে, সাবজেক্ট শুড নট বি আ কমপ্লিট সেন্টেন্স, ইট শুড বি প্রেফারেবলি আ পার্ট অফ সেন্টেন্স। সাপোজ আমি যদি এখন একটা ব্যাংক ম্যানেজারের কাছে চিঠি লিখি এবং আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটা ক্লোজ করবার জন্য চিঠি লিখতে চাই, সেখানে আমার সাবজেক্টটা কী হবে, অ্যাপ্লিকেশন ফর ক্লোজিং মাই ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাস। এর বেশি কিন্তু কিছু নয়। কমপ্লিট সেন্টেন্স কিন্তু আমরা একদমই অ্যাভয়েড করব প্রতি ক্ষেত্রে। নেক্সট আসছে লেটারের বডি পার্টটা। এই পার্টটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। নাও, লেটারের বডি পার্টে কী কী লিখবো আমরা, সেগুলো হচ্ছে, ইউ নো ইট ভেরি ওয়েল whether it is your letter writing, report writing, essay writing, whatever, there must be 3 components. One is introduction, means beginning, then body or content, and finally the conclusion. So here in letter writing also these 3 parts should be there. তাহলে আমরা বিগিনিং বা ইন্ট্রোডাকশন পার্টে কী লিখব? নর্মালি দেখবে আমরা যখন ছোটোবেলায় বাংলায় চিঠিপত্র লিখেছিলাম স্কুল লেভেলে, তো সেক্ষেত্রে আমরা এই বলে শুরু করতাম, আমার বিনীত নিবেদন এই যে। তো এই কথাটাকেই বা এই এক্সপ্রেশনটাকেই ইংরেজিতে বেশ কয়েক রকমভাবে এক্সপ্রেস করা যায়। কেউ লেখে, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট। কেউ লেখে, আই শ্যাল বি highly obliged if I get a chance to communicate. কেউ লেখে আবার, with due respect and humble submission I beg to state that. তো এর মধ্যে যে কোনো একটা ফর্ম বা যে কোনো একটা স্টাইল আমরা অ্যাডাপ্ট করতে পারি। তো এই দিয়ে চিঠিটা আমার শুরু হচ্ছে, ফার্স্ট লাইনটা। এবার
যদি এটা আমার ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার হয়, সেক্ষেত্রে বলা হয়ে থাকে ইন্ট্রোডাকশন আর কন্টেন্ট দুটো আমরা একই প্যারাগ্রাফে রাখি। আমি আবারও বলছি, ইন্ট্রোডাকশন পার্টটা এবং কন্টেন্ট পার্টটা একই প্যারাগ্রাফে থাকবে, দুটোর জন্য সেপারেট প্যারাগ্রাফ ইউজ করার কোনো দরকার নেই। ঠিক আছে? নাও দ্বিতীয় যে জিনিসটা অফিসিয়াল লেটার লেখার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যে অফিসিয়াল লেটারটা কখনোই কিন্তু খুব বেশি ইলাবোরেট করব না আমরা। তার কারণ হচ্ছে, যাদেরকে এই চিঠিপত্রগুলো লিখে থাকি আমরা, তাদের সাথে রিলেশনটা যেহেতু আমাদের একটা ফর্মাল লেভেলে, সেই জন্য যেটুকুনি প্রয়োজন জাস্ট টু দ্য পয়েন্ট আমরা এখানে আমাদের রাইটিংটা পুট করব। নাও সাপোজ আমি যদি এখন ব্যাঙ্ক ম্যানেজারের কাছে চিঠি লিখতে যাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য, তো সিম্পলি আমি চিঠিটা এইভাবেই শুরু করতে পারি যে, I have the honor to state that I, Mr. X, an account holder of your branch, my account number is this and this, would like to close my bank account for financial problem. ব্যাস এইটুকু, এর বেশি কিন্তু কিছু লেখার প্রয়োজন এইখানে নেই। তার কারণ আমি আবারও বলছি, এই চিঠিগুলো আমরা যাদেরকে লিখি তাদের সাথে রিলেশনটা আমাদের একটা ফর্মাল লেভেলে, এবং তাদের কাছে অত টাইম নেই যে আমার পুরো যা যা লিখছি ডিটেলে সব কিছু পড়ার। তো সেই জন্য যেটুকুনি দরকার তার বাইরে আমরা যাব না। এরপর যেটায় আসবো সেটা হচ্ছে আমাদের কনক্লুশন পার্টটা। কনক্লুশন পার্টের জন্য অবশ্যই আমরা আলাদা একটা প্যারাগ্রাফ তৈরি করব। নয়, কনক্লুশন পার্টগুলো বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে রিপ্রেজেন্ট করে থাকে। নর্মালি আমরা কনক্লুশন পার্টে যে এক্সপ্রেশনসগুলো রাখতে পারি, যেমন ধরো অনেকে লেখে আই শ্যাল বি হাইলি বিহলডেন টু ইউ, I shall be highly thankful to you, I shall be highly obliged to you। এর মধ্যে যে কোনো একটা স্টাইল আমি ইউজ করতে পারি। তো এখানেও আমি কনক্লুশন পার্টটা খুব বেশি বড় করব না, জাস্ট আমি এই বলে শেষ করতে পারি, I shall be highly beholden to you if you kindly look into the matter and make arrangements for closing my bank account as soon as possible। ব্যাস, এর বাইরে কিন্তু বেশি কিছু লিখব না। তার কারণটা হচ্ছে, আমি আরও একবার মনে করাচ্ছি যে এই ফর্মাল লেটারগুলোর লেন্থ কিন্তু খুব বেশি বড় হয়ে থাকে না। তার কারণ এখানে ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট এইভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হয়। চিঠিটা আমার এখনও শেষ হয়নি। নেক্সট আসছে সাবস্ক্রিপশন, বা যেটাকে আমরা লিখে থাকি ইয়োর্স সিনসিয়ারলি অথবা ইয়োর্স ট্রুলি বলে কী লিখব, যে লিখছে তার নাম। ঠিক আছে? তো এই হচ্ছে আমার কমপ্লিট ফরম্যাটটা, যেই ফরম্যাটটা আমরা মেনটেন করব ফর্মাল লেটারের ক্ষেত্রে। নেক্সট যে জিনিসটা আমি বলতে চাইবো লেটার রাইটিংয়ের ক্ষেত্রে, দেখো আমি এখানে অ্যাড্রেসের কথা বলেছি, নেমের কথা বলেছি, বাট খেয়াল রাখবে এক্সামিনেশন হলে আমরা কিন্তু কখনো জেনুইন কোনো অ্যাড্রেস, জেনুইন কোনো নেম পুট করব না। দ্য অ্যাড্রেস শুড বি হাইপোথেটিক্যাল, ইন দ্যাট ওয়ে আমার নামটাও তাই হবে। আমরা কখনো কোনো ফোন নাম্বার, ইমেল আইডি কখনো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কখনো কিন্তু সঠিকটা লিখব না, এখানে একটা বানিয়ে রেখে দেবো এবং সেটাকে আমরা প্রতিবার পুট করব। কিছুদিন আগে পর্যন্ত এক্সামিনেশন হলে কোয়েশ্চেন পেপারের উপর লেখা থাকতো যে নিজের নাম বা অ্যাড্রেস পুট করবে না, সেক্ষেত্রে ABCD বা XYZ ইউজ করতে পারো নামের পরিবর্তে। ক্লিয়ার হয়েছে? তো এই ফরম্যাটটা আমরা ফর্মাল লেটারের ক্ষেত্রে ইউজ করব, এডিটোরিয়াল হোক কি অফিসিয়াল হোক, দুটোর ক্ষেত্রেই একই ফরম্যাট। কিন্তু এডিটোরিয়াল লেটারগুলোর জন্য ছোট্ট একটা ডিফারেন্স রয়েছে শুধু, সেটা আমি একটু মনে করিয়ে দিই। আমি একটু আগেই তোমাদের বললাম এই ফর্মাল লেটারের ইন্ট্রোডাকশন আর কন্টেন্ট একই পার্টে থাকছে, মানে একটা প্যারাগ্রাফে থাকছে। বাট ইফ ইট ইজ ইউর এডিটোরিয়াল লেটার, দেন ইউ নিড টু মেক 2 প্যারাগ্রাফস, ফর ওয়ান ফর ইন্ট্রোডাকশন অ্যান্ড আদার ফর কন্টেন্ট। কেননা এডিটোরিয়াল লেটারগুলোতে কন্টেন্ট বা এবং ইন্ট্রোডাকশন পার্ট দুটোকে সেপারেটলি ইউজ করি। তার কারণ হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টটা এইখানে তুলনামূলকভাবে একটু লেন্দি হয়ে থাকে। তো সেই জন্য আমি আরেকবার বলছি, বিগিনিং বা ইন্ট্রোডাকশন পার্টের জন্য একটা প্যারাগ্রাফ রাখবো, কন্টেন্টের জন্য একটা প্যারাগ্রাফ রাখবো, এবং কনক্লুশন বা এন্ড পার্টের জন্য আরেকটা প্যারাগ্রাফ আমি রাখবো। তাহলে এডিটোরিয়াল লেটারে কিন্তু আমি 3 প্যারাগ্রাফ পাচ্ছি, বাট নর্মাল অফিসিয়াল লেটারে আমরা শুধু 2 প্যারাগ্রাফ পেয়েছিলাম। দ্বিতীয় যে ডিফারেন্সটা রয়েছে
অফিসিয়ালের সাথে এডিটোরিয়াল, সেটা হচ্ছে অফিসিয়াল লেটারগুলো আমি একটু আগেই বলেছিলাম এগুলো অতটা লেন্দি হয় না, এগুলো জাস্ট ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট ইউজ করতে হয়। বাট এটা যদি আমার একটা এডিটোরিয়াল লেটার হয় সেখানে কিন্তু একটু লেন্দি হয়ে থাকে, কেননা এই এডিটোরিয়াল লেটারগুলোতে কোনো একটা ইস্যু আমাকে তুলে দেওয়া হয় এবং সেই ইস্যুটার উপর বেস করে আমাকে এডিটারকে ইনফর্ম করতে হয় কিছু। সেক্ষেত্রে আমার কনসার্ন যেটা, আমার ইস্যু যেটা, সেটাকে কিন্তু আমাকে ভালোভাবে এক্সপ্লেইন করতে হবে। সাপোজ আমাকে যদি বলা হয়ে থাকে যে রাইট এ লেটার টু দি এডিটর রিগার্ডিং রেকলেস ড্রাইভিং, তো সেক্ষেত্রে ইন্ট্রোডাকশন পার্টটা বলার পর কন্টেন্ট পার্টে এসে রেকলেস ড্রাইভিং কী, এর ভালো খারাপ, ভালো দিক তো নেই কোনো অবভিয়াসলি, এর খারাপ দিকগুলো কী কী, এর ফলে কী কী হচ্ছে, এগুলোকে বন্ধ করার জন্য, রেকলেস ড্রাইভিং বন্ধ করার জন্য কী কী স্টেপ নেওয়া যেতে পারে বা গভর্নমেন্টের তরফ থেকে কী কী নেওয়া হয়েছে, এটসেট্রা এটসেট্রা। তো আমাকে কিন্তু এই যে টপিকটার উপর আমি লিখছি রেকলেস ড্রাইভিং, এটাকে কিন্তু আমাকে ভালোভাবে ইলাবোরেট করতে হবে, আদারওয়াইজ কিন্তু মার্কস আমার ভালো আসবে না। কেননা এডিটোরিয়াল লেটারের ফরম্যাট বাদ দিয়েও পুরো কন্টেন্টটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর ফাইনালি যেটা আসছি আমরা কনক্লুশন পার্টে, অ্যাজ ইউজুয়াল কনক্লুশন পার্টটা আমরা নর্মাল অফিসিয়াল লেটারের ক্ষেত্রে যেটা রেখেছিলাম এখানেও একই রকম রাখবো। আর বাকি সব কিছু একদম তাই যেরকম তোমাকে আমি বা তোমাদের আমি এই স্লাইডটাতে বা এই ক্লাসটাতে আমি দেখাচ্ছি ফরম্যাটটা, ঠিক আছে? তো আমরা ফর্মাল লেটারের এই ফরম্যাটটা মেনটেন করছি, অফিসিয়াল হোক এডিটোরিয়াল হোক সেম ফরম্যাট, শুধু অফিসিয়াল আর এডিটোরিয়ালের মধ্যে ডিফারেন্সটা যেই যেই জায়গায় রয়েছে সেটা আমি এইমাত্র তোমাদের বললাম। ক্লিয়ার হয়েছে সবার আই থিঙ্ক? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে এইবার আমরা যাব ইনফর্মাল লেটারের ফরম্যাটটাতে। ভালো করে লক্ষ্য করবে ইনফর্মাল লেটারের ফরম্যাটটা। ইনফর্মাল লেটার মানে আমি একটু আগেও বলেছিলাম তোমাদের, ইনফর্মাল মানে হচ্ছে ওই পার্সোনাল লেটার। তো এখানে আমরা কি করি, আমাদের কোনো পার্সোনাল কোনো ব্যাপারে আমরা কাউকে কোনো চিঠি লিখি এবং অবভিয়াসলি যাদেরকে এই চিঠিটা লেখা হয়ে থাকে তাদের সাথে রিলেশনটাও আমাদের একটা পার্সোনাল লেভেলেই থাকে, নট ফর্মাল লেভেল। তো এইখানে যে ফরম্যাটটা আমরা ফলো করব, সবার প্রথমে আসছে রাইটারের অ্যাড্রেস, কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস এখানে আমরা পুট করব। একটু আগেই বলেছি কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস মানে জেনুইন অ্যাড্রেসের কোনো দরকার নেই, এখানে অ্যাড্রেসটা আমরা হাইপোথেটিক্যাল বা আমরা বানিয়ে ইউজ করব। তারপর আসছে ডেট, ডেটে যেদিনকে চিঠিটা লেখা হচ্ছে সেই ডেটটা আমরা ফলো করব। এইবার আমার চিঠিটা শুরু হচ্ছে সুপারস্ক্রিপশন অর স্যালুটেশন, তো সেখানে আমরা যাকে লিখছি যার তার সাথে রিলেশনটা আমার যেই লেভেলে সেই অনুযায়ী আমরা শুরু করতে পারি। আমি যদি কোনো ফ্রেন্ডকে লিখি, সাপোজ আমাকে বলা হলো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ফর কংগ্র্যাচুলেটিং হিম অন হিজ অর হার সাকসেস, তো এইখানে আমি চিঠিটা শুরু করতে পারি, যেমন দেখো ফরম্যাটটায় লেখা রয়েছে ডিয়ার পূজা বলে চিঠিটা আমি শুরু করতে পারি। তারপর এখানে কোনো সাবজেক্ট কি রাখবো না, সাবজেক্টের কিন্তু কোনো দরকার নেই, খেয়াল রাখবো ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটারে কোনো রকম সাবজেক্ট আমরা পুট করব না। নেক্সট আসছি আমরা লেটারের বডি পার্টে। না ওই বডি পার্টটাও এখানে অ্যাজ ইউজুয়াল তিনটে পার্ট রয়েছে, ইন্ট্রোডাকশন, কন্টেন্ট অ্যান্ড কনক্লুশন। তো এবার প্রশ্ন হচ্ছে এই ইন্ট্রোডাকশন পার্টে আমি কী লিখবো। অফিসিয়াল লেটারে যেমন আমরা দেখেছিলাম অফিসিয়াল লেটারে একটা পার্টিকুলার স্টাইল আমি ইউজ করছি, কেউ লিখছে আই হ্যাভ দি অনার টু স্টেট দ্যাট, কেউ লিখছে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট। বাট এটা যদি তোমার ইনফর্মাল লেটার হয় এখানে কিন্তু তেমন কোনো ফিক্সড এক্সপ্রেশন বলে কিছু নেই, এখানে এটা ভ্যারি করছে আপ টু ইউর কমান্ড ওভার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তোমার ল্যাঙ্গুয়েজের উপর যতটা দখল সেই অনুযায়ী ততটা সুন্দরভাবে তুমি এক্সপ্রেস করতে পারো, ঠিক আছে? কিন্তু আবারও বলছি বাধা ধরা কোনো ফরম্যাট নেই এখানে। বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে শুরু করে, কেউ লেখে আফটার এ লং সাইলেন্স ইয়েস্টারডে আই গট ইউর সুইট নোট, কেউ লেখে মাই ডিয়ার ফ্রেন্ড হোপ ইউর ইন গুড হেলথ বাই দ্য গ্রেস অফ গড হিয়ার উই আর সো সো। তো অ্যাজ ইউ উইশ সেইভাবেই শুরু করা যায়, ফিক্সড কোনো ফরম্যাট নেই কিন্তু এখানে। ক্লিয়ার হয়েছে? তো চিঠিটা আমার শুরু হলো, এইখানেও কন্টেন্ট বা বডির জন্য আলাদা প্যারাগ্রাফের দরকার হয় না,
ইন্ট্রোডাকশন এবং কন্টেন্ট আমরা একই প্যারাগ্রাফে রাখতে পারি। তো আমি শুরু করলাম আমার লেটার, তারপর আমরা যা যা বলার সে বক্তব্য আমি এখানে রাখলাম। ফ্রেন্ডকে যদি আমার কংগ্র্যাচুলেট করতে হয়, কংগ্র্যাচুলেট করার জন্য যা যা বক্তব্য, যেভাবে আমি কংগ্র্যাচুলেট করব, সেইগুলো আমি ইন্ট্রোডাকশনের পরে পুট করছি। নেক্সট আসছে আমার কনক্লুশন পার্ট। নাও এই কনক্লুশন পার্টটার জন্য বা এন্ড অফ লেটার এর জন্য আমরা কি করব, আলাদা একটা প্যারাগ্রাফ অবশ্যই নেব। নাও এই প্যারাগ্রাফটাতে আমরা কি করব, আমরা নতুন কোনো ইনফরমেশন পুট করব না, বাট এমনভাবে আমরা সেন্টেন্সটা লিখবো যার দ্বারা বোঝা যায় যে না, চিঠিটা আমি শেষ করতে চলেছি বা আমার বক্তব্য শেষ হতে চলেছে। এখানে কেউ এইভাবে লেখে দিস মাচ ফর টুডে বা অর দিস মাচ ফর নাও, we will have discussion on this when we meet. কেউ লেখে you take my love and convey my respect to your elders. তো এইভাবে আমি আমার মতো করে কিন্তু চিঠিটা শেষ করতে পারি। এইবার পার্সোনাল লেটারের ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট বা ভ্যালিড যে পয়েন্টটা, সেটা হচ্ছে বলা হয়ে থাকে পার্সোনাল লেটারকে খুবই লুসিড বা একদম সিম্পল ওয়েতে রিপ্রেজেন্ট করতে হয়। ল্যাঙ্গুয়েজটা একদম সিম্পল হবে। বলা হয়ে থাকে আমরা একটা বন্ধুর সাথে দেখা হলে ঠিক তার সাথে যেভাবে কথা বলি, ঠিক আমার চিঠিতেও কিন্তু আমার এক্সপ্রেশনটা সেইভাবেই এক্সপ্রেসড হতে হবে। ফর এক্সাম্পল, কতটা ক্যাজুয়াল হওয়া যায়, ফর এক্সাম্পল আমরা বলতে পারি, আমি এই চিঠিটা এইভাবেও শুরু করতে পারতাম, ডিয়ার ফ্রেন্ড, yesterday it was about 2 p.m. I was just about to have my lunch. In the meantime, I heard a knock at the door, and then opening the door, I found a postman with your sweet note in his hand. তো দেখো কতটাই সাবলীল বা ক্যাজুয়াল আমার অ্যাপ্রোচটা, যেখানে বলা হচ্ছে গতকাল আমি লাঞ্চ করতেই চলেছিলাম, সেই সময় পোস্টম্যানের দরজা নকিংয়ের আওয়াজ শুনে আমি দরজা খুলে দেখলাম পোস্টম্যান তোমার চিঠিটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এতটাই ক্যাজুয়াল ওয়েতে আমরা আমাদের ইনফর্মাল বা পার্সোনাল লেটারগুলো শুরু করতে পারি। আমার ল্যাঙ্গুয়েজও এখানে অত বেশি ফর্ম্যালিটি রাখার দরকার নেই, শুধু মাথায় রাখবো যাকে লিখছি তার সাথে রিলেশনটা আমার যেই লেভেলে সেই অনুযায়ী কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা হবে। ক্লিয়ার হয়েছে? চিঠি আমার এখনও শেষ হয়নি। নেক্সট যেটা আসবে, আমরা সাবস্ক্রিপশন ইনক্লুডিং রাইটার্স নেম, ইয়োর্স লাভিংলি বলে রাইটারের নামটা আসবে। নামটাও আমি বললাম যে বানিয়ে ABCD বা XYZ আমরা লিখবো এক্সামে। লাস্ট আর ছোট্ট একটা জিনিস যেটা এখানে পেজে জায়গা না থাকার জন্য আমি ভাবলাম মুখেই বলে দিই, সেটা হচ্ছে ইয়োর্স লাভিংলি বলে আমার নামটা আমি লিখলাম, মানে যে রাইটার তার নামটা, তারপর কিন্তু আমাকে অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস মানে কার অ্যাড্রেস? যাকে লিখছি, আমার ফ্রেন্ডের কমপ্লিট পোস্টাল অ্যাড্রেসটা। সেটাও অবভিয়াসলি আমরা ওই ডান দিক বরাবরই লিখবো, কেননা এখন কোনো কিছু কিন্তু লেফট অ্যালাইনমেন্টে হয় না। Be it your formal letter or informal letter, everything should be according to the left alignment. তো একদম বাঁদিক ঘেঁষে আমি ইয়োর্স লাভিংলি বলে আমার নাম এবং তারপর ফ্রেন্ডের কমপ্লিট পোস্টাল অ্যাড্রেসটা আমি কিন্তু পুট করব ওখানে। ক্লিয়ার হয়েছে? ওকে, তো এই হলো দুটো লেটারের ফরম্যাট। প্রথমটা আমরা পেলাম ফর্মাল লেটার, পুরো ফরম্যাটটা বললাম। এটা হলো আমার ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার, যেখানে কিনা আমরা অতটা ফর্ম্যালিটি মেনটেন না করলেও একটা ক্যাজুয়াল ওয়েতে লিখতে পারি। শুধু মাথায় রাখবো যাকে লিখছি তার সাথে রিলেশনটা আমার যেই জায়গায়, সেই অনুযায়ী ল্যাঙ্গুয়েজগুলো বা ওয়ার্ডসগুলো আমি সিলেক্ট করব। ক্লিয়ার হয়েছে? তো দুটো ফরম্যাট পেলাম যার মাধ্যমে আমরা এই 3 ধরনের লেটারে লিখতে পারি, অফিসিয়াল, এডিটোরিয়াল অ্যান্ড পার্সোনাল। ঠিক আছে? নাও বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকমের ফরম্যাট আমরা দেখতে পাই, বাট যে কোনো একটা পার্টিকুলার ফরম্যাটে স্টিক করো, কনফিউজ থেকো না যে কোনটার জন্য কোনটা আমি ইউজ করব। আমি আবারও বলছি, লেটার রাইটিংয়ের ফরম্যাটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফরম্যাট যদি ঠিকঠাক না হয়, নম্বর কিন্তু অনেকটাই ডিডাক্টেড হতে পারে। ক্লিয়ার? নাও এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি তোমাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা টপিক আমি সিলেক্ট করেছি লেটার রাইটিংয়ের জন্য। এগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করতে পারো।
নাও 10টা টপিক আছে এখানে, 11টা টপিক আছে এখানে। টপিকগুলো আমি একবার করে বলছি যাতে তোমরা বুঝতে পারো, বা তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারো পুরোটার। তো প্রথম দেখো বলা হয়েছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম ফর হাউস ফর্মিং পার্টি। খুব কমন এই টপিকগুলো, যারা বিগিনার্স লেখা শুরু করছো তাদের জন্য এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে ফ্রেন্ডকে ডাকো, ইনভাইট করো বাড়িতে পার্টির জন্য। নেক্সট, রাইট এ লেটার টু ইয়োর এল্ডার ব্রাদার অ্যাডভাইজিং হিম অ্যাবাউট এ হলিডে। এটাও বুঝতে পারছো অতটা টাফ নয় যে ছোট ভাইকে চিঠি লিখতে হবে হলিডে সম্পর্কে কী লিখবো, দুরকমভাবে এটাকে ইন্টারপ্রেট করতে চাই। একটা করতে পারি, একটা হচ্ছে আমি কিভাবে হলিডে আমি কাটালাম, বা আমার ভাই কিভাবে কাটাতে চায় সেটা জিজ্ঞেস করে তাকে চিঠি লিখছি। নেক্সট, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড হিম টু গাইড ইউ ইন মেকিং আ ক্যারিয়ার চয়েস। বলছে তোমার ফ্রেন্ডকে চিঠি লেখো যাতে সে তোমাকে গাইড করে যে তুমি তোমার কেরিয়ার, মানে আগামী দিনে তোমার ভবিষ্যৎ কীভাবে তুমি গড়বে, বা তোমার কেরিয়ারটা কীভাবে তুমি চুজ করবে। নর্মালি এইচএস বা আফটার গ্র্যাজুয়েশন আমরা অনেক সময় কনফিউজ থাকি কোনটা করলে ভালো হয়। তো সেরকম একটা সিচুয়েশন এখানে রয়েছে, ফ্রেন্ডকে তুমি জিজ্ঞেস করো কীভাবে তোমার কেরিয়ারটা তুমি চুজ করবে। Number 4, write a letter to your most favorite author appreciating his or her book. এটাও খুবই কমন বাট ইম্পর্ট্যান্ট প্র্যাকটিসের জন্য। তোমার ফেভারিট অথার যিনি আছেন তাকে চিঠি লেখো এবং তার পার্টিকুলার কোনো লেখার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করো। Number 5, write a letter to a bank manager for issuing your credit card without your acknowledgement. ইয়েস, এই প্রবলেমগুলো অনেক সময় ফেস করি আমরা। দেবে ব্যাংক থেকে অনেক সময় তোমার নামে বাই পোস্ট ক্রেডিট কার্ড পাঠিয়ে দিল, এদিকে আমি সেই ক্রেডিট কার্ডটা আমি অ্যাপ্লাইও করিনি। তো এরকম পরিস্থিতি দাঁড়িয়ে ব্যাংক ম্যানেজারের কাছে চিঠি। নাম্বার 6, থ্যাংক ইউর ওল্ড স্কুল টিচার ফর হেল্পিং ইউ ইন আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডিফিকাল্ট টপিকস। ইয়েস, তুমি স্কুলের স্যারকে বা ম্যাডামকে চিঠি লিখতে পারো। কী জন্য? তোমায় কোনো একটা পার্টিকুলার টপিক স্যার বা ম্যাডাম খুব ভালো করে বুঝিয়েছেন, সেই জন্য তাকে থ্যাঙ্কস জানানো। নেক্সট, নাম্বার 7, রাইট এ লেটার টু ইয়োর আঙ্কেল অ্যাডভাইজিং হিম অন হিজ ইন্স্যুরেন্স প্ল্যান। তোমার আঙ্কেলকে চিঠি লেখো কোন ইন্স্যুরেন্স প্ল্যান বর্তমানে মার্কেটে ভালো, সেই অনুযায়ী তাকে কিছু সাজেশন বা অ্যাডভাইস দাও। নেক্সট, write a letter to your daughter to congratulate her on her career success. সাপোজ কোনো ব্যক্তি তার মেয়েকে চিঠি লিখছে তার কেরিয়ারে যে সাকসেস সে অ্যাটেন্ড করেছে তার জন্য কংগ্র্যাচুলেট করা। নাম্বার 9, write a letter to the municipality officer demanding repair of road and the street light in your area. খুব কমন টপিক এটা, বিভিন্ন এক্সামে স্কুল লেভেলে তোমরা পেয়েছো এই টপিকগুলো। তো এগুলোর সম্বন্ধে নলেজ ভালোই আছে আমাদের, কি লিখবো না লিখবো, তো এর উপরও তোমরা প্র্যাকটিস করতে পারো। নাম্বার 10, write a letter to your cousin who is going through a depression. তো আমরা আমার খুড়তুতো ভাই বা বোনকে চিঠি লিখতে পারি, সে যদি কোনো ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যায়, তাকে সেই ফ্রাস্ট্রেশন কী করে কাটিয়ে উঠবে সেই নিয়ে সাজেশন দিতে। অ্যান্ড লাস্ট ওয়ান, রিকোয়েস্ট ফর মোর ফ্রিকোয়েন্সি অফ পাবলিক ট্রান্সপোর্টেশন বা সার্ভিস বা যা যা রয়েছে পাবলিক ট্রান্সপোর্টেশন ইন ইউর এরিয়া টু দ্য মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কাছে চিঠি লিখে আমাকে জানাতে হবে যে আমার এরিয়াতে বাস সার্ভিস বা পাবলিক ট্রান্সপোর্টেশন আরেকটু যেন বাড়ানো হয়। ক্লিয়ার হয়েছে? তো এই যে এই 11টা আমরা টপিক পেলাম, হ্যাঁ এরকম টপিক বহু রয়েছে। তো এই টপিকগুলো জাস্ট আমি তোমাদের সাজেস্ট করছি বাড়িতে একটু প্র্যাকটিস করার জন্য, কারণ আমি আবারও বলছি লেটার রাইটিং কিন্তু প্র্যাকটিস ছাড়া হবে না। শুধু লেটার রাইটিং কেন, ইফ ইট ইজ লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, যাই হোক না কেন, প্র্যাকটিস ইজ মাস্ট। ক্লিয়ার হয়েছে? তো চলো তাহলে আজ এই পর্যন্তই থাক। কামিং ক্লাসেসে আমি ডেসক্রিপটিভের আরও বিভিন্ন রকম টপিক নিয়ে আসব এবং সেই কিছু কিছু টপিক ধরে আমি আলোচনাও করব ইম্পর্টেন্ট টপিক নিয়ে। বাট ইনিশিয়ালি এই যে ফরম্যাটটা আমি দেখালাম, এই ফরম্যাটের উপর বেস করে বাড়িতে সবাই ভালো করে প্র্যাকটিস করো এই টপিকগুলো যেগুলো আমি এইমাত্র দেখালাম। ঠিক
ঠিক আছে? তোমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমার ক্লাসটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো। আমার রেফারেল কোড একটু আগেও বলেছি তোমাদের, সেটা হচ্ছে সুপ্রিয় সরকার 43, SUPRIYA SARKAR 43। ওকে, চলো দেন, থ্যাংক ইউ।